ফারাহ যায় চোখ মুখ খিচিয়ে রাখে। শুদ্ধ তার সিটে বসে শার্টের 3টে বোতাম খুলে ফেলে। ব্যস্ত স্বরে বলে, তুমি এক্ষুনি যাও ফারাহ পাখি, নয়তো সর্বনাশ হবে তোমার। ইয়া আল্লাহ, শ্বশুর বাড়ির আশেপাশে বা সারলে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ফারাহ শুদ্ধর দিকে তাকালো না, দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এক প্রকার দৌড় দেয় বাসার দিকে। শুদ্ধ ফারাহ অবস্থা দেখে ঠোঁটকা রে হাসল। শুদ্ধ ফারাহকে রেখে ইরফানদের বাড়ি এসেছে। এখানে তার মা আছে, সাথে গ্র্যান্ডমা। নিজের বাড়ি গিয়ে কি করবে? কিন্তু ব্যাপারটা হলো এ বাড়ি এসে সে ইরফানের ঘরের সোফায় গা এলিয়ে বসে আছে। ডান পা মিলে পা নাড়ায়, সাথে ফোনে মগ্ন। একটু পর পর ইরফানের দিকে তাকায়, যে রকিং চেয়ারে বসে ল্যাপটপে কিছু করছে। ইরফানই মূলত ডেকেছে শুদ্ধকে। ডেকেছে কেন এটা বলতে 3 ঘন্টা লাগাচ্ছে। শুদ্ধ বিরক্তি কণ্ঠে বলে, তুই বলবি নাকি আমি যাব? ইরফান বিরক্তি ভরা চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কি মহান কাজ করতে হবে রে? গার্লফ্রেন্ড এর মতো তোর সামনে বসিয়ে রেখে ল্যাপটপে ডুবে আছিস। কথাটা বলে শুদ্ধ একটু থামে, এরপর গাল চুলকে ভাবুক ভঙ্গিতে বলে, এই 1 মিনিট, তুই কি কোনোভাবে মাইরাকে আমার সাথে গুলিয়ে ফেলেছিস? বিশ্বাস কর সোনা, আমি তোর ভাই নট বউ। ইরফানকে এখনও তার দিকে চরম বিরক্তিভরা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে মিছেমিছি অসহায় মুখ বানিয়ে উঠে দাঁড়ায় শুদ্ধ। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট প্যান্ট দেখিয়ে দেখিয়ে বলে, এই দেখ আমি শার্ট পরেছি, প্যান্ট পরেছি। চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, এই তো দাড়িও আছে, এবার চিনেছিস তো? ইরফান গে বলে, থা পপ খেতে না চাইলে চুপচাপ বসবে, ব। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, তুই আমাকে এখনো বউ ভাবছিস? তাহলে একটা চুমু খাসো না, এভাবে দূরে দূরে রাখছিস কেন? বলছি, কোথায় বসব? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমার মাথার উপর। শুদ্ধ একটু উকি দিয়ে ইরফানের মাথা দেখার চেষ্টা করে, তারপর ইরফানের দিকে চেয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনা, বলছিলাম যে তোর মাথা খুব ছোট বুঝলি, আমার পা ধরবে না তোর মাথার উপর। তাহলে কিভাবে তোর মাথার উপর বসব? হাও! ইরফান চিৎকার করে বলে, শুদ্ধ তুই লাথি খাবি এখন আমার পায়ে। শুদ্ধ দৌড়ে গিয়ে সোফার অপর কোনায় বসে পড়ে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চোরি। ইরফান রেগে হাতে ল্যাপটপ ছুঁড়ে মারতে নিলে শুদ্ধ চিল্লিয়ে বলে ওঠে, এই থামো। ওটা ল্যাপটপ। ইরফান থামল, বিরক্তির নিঃশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগ দেয়। শুদ্ধ মিটিমিটি হাসল, আর জ্বালালো না। বেশ কিছুক্ষণ পর ইরফান শুদ্ধর সামনে একটি পেপার বাড়িয়ে দিলে শুদ্ধ ফোন থেকে দৃষ্টি সরিয়ে ইরফানের ধরে রাখা পেপারটির দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, এখানে একটা সাইন করে দে। শুদ্ধ ফোন সোফার উপর রেখে পেপারটি তার হাতে নেয়। এটা শেয়ার ট্রান্সফার ডিডির একটা লাইনের চোখ পড়ল শুদ্ধর। আমি ইরফান নেওয়াজ এই মর্মে ঘোষণা করছি যে আমি আমার মালিকানাধীন কোম্পানি নওয়াজ গ্লোবাল ট্রেড লিমিটেড এর মোট 1000 শেয়ারের 500 শেয়ার আমার ভাই শুদ্ধ ইয়াসার এর কাছে হস্তান্তর করছি। লেখাটা পড়ে শুদ্ধ বিস্ময়ের দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে থেমে থেমে বলে, তোর মাথা আছে না গেছে? ইরফান ভ্রু কুঁচকে বলে, আছে। সাইন করে দে। শুদ্ধ ছ্যাতো করে ওঠার মতো করে বলে, হয় আমারে পা লাকু তোত্তা অকা রা ইচ্ছে যে আমি এটাতে সাইন করব। ধর এটা। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, সাইন করে দে। শুদ্ধ মাথা চুলকে বলে, এসব কি পা লা মি শুরু করলি? আমি বিজনেস করব রে, তুই আর ফাইজ, তোরা জন একটু নিঃশ্বাস নে। ইরফান গম্ভীর গলায় বলে, ইউর উইশ, বাট এখন এটাতে সাইন করে দে। শুদ্ধ সাথে সাথে বলে ওঠে, অসম্ভব। ইরফান গে বলে, চুপচাপ সাইন করে দে, নয়তো পপ খাবি। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। মাইরা হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মাইরার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা তোমার বর আমায় বড়লোক বানাতে চায়। আমি এত টাকা কি করব বলো তো? তাই ভাবছি, চলো আমি আর তুমি ডেইটে গিয়ে টাকাগুলো উড়াধুরা খরচ করে আসি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধর হাত থেকে পেপারটি কেড়ে নেয়। শুদ্ধ আড়ালে হাসল, ঠিক জায়গায় টোপ দিয়েছে। এদিকে মাইরা বোকাচোখে ইরফান আর শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ সুযোগ বুঝে ঘর থেকে বেরোনোর জন্য পা এগোলে ইরফান শুদ্ধর শার্টের কলার টেনে ধরে। দাঁতে দাঁত চেপে বলে,
সাইন না করে এক পাও নড়তে পারবি না। শুদ্ধর মুখ আবারও অসহায় হয়ে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, ইরফান আমি এটা নিতে পারবো না। প্লিজ জোর করিস না। আমি বসে বসে কেন তোর কোম্পানির শেয়ার নিতে যাব? আমার নিজের কাছেই নিজেকে ছোট লাগবে। আমি আমার বিজনেসটাতেই ফোকাস করব আগের মতো। আর পা গ লা মি করিস না। সোনা ভাই তুই আমার। ইরফান গম্ভীর গলায় বলে, গিফট করছি। গিফট একসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। শুদ্ধ কেমন অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান চোখের ইশারায় সাইন করতে বলল। শুদ্ধ নিজেকে সামলে নিল। মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে যায় এই ঘাড়ত্তারাটার জন্য। অতঃপর ইরফানের হাত থেকে পেপারটি নিয়ে হেসে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, গিফট একসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। কথাটা মনে থাকে যেন। এটা বলে পেপারে সাইন করে দেয়। ইরফান শুদ্ধর থেকে পেপারটি নিয়ে সূক্ষ্ম হাসল। ঘড়ির কাঁটা জানান দেয় রাত ৮টা। মাইরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুদ্ধ যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘণ্টাখানেকের মতো কাজ করল। ভার্সিটিতে কিছুদিন পর এক্সাম, সেসব কোয়েশ্চন রেডি করল। এরপর উঠে দাঁড়ায় রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্ট্যান্ট একটি মিটিং আছে। শার্ট, প্যান্ট, ব্লেজার সহ সব পরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাতঘড়ি পরতে পরতে ঘড়ির ভেতর লেখা বুচিতে চোখ বুলাল। মাইরার বলা বুচি শব্দটা মনে পড়লে ঘাড় বাঁকিয়ে মাইরার ঘুমন্ত মুখপানে চাইল। মুখাবয়ব গম্ভীর, না চাইতেও ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। মাইরা ঘুমের ঘোরে বিড়বিড় করে ডেকে ওঠে, শিসওয়ালা। ইরফানের কান সজাগ হয়। ঘরের ফ্যান বন্ধ, এসি দেয়া, এজন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে যায় মাইরার দিকে। মাইরা ঘুমের ঘোরে আবারও ডেকে ওঠে, শিসওয়ালা। ইরফান মাইরার পাশে বসে মাইরার দিকে ঝুঁকল। মাইরার ভারী নিঃশ্বাসের শব্দ পায়। ডান হাত বাড়িয়ে মাইরার গালে রাখে। মাইরা আবারও ডেকে ওঠে, শিসওয়ালা। ইরফান ঠোঁট বাঁকায়। মাইরার ঘুমের ঘোরে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই এনজয় করে। মৃদুস্বরে বলে, বলো। মাইরার কপালে বিরক্তির ভাঁজ। আদো আদো স্বরে বলে, তুমি যেও না। ইরফান মাইরার ঠোঁটে একটা চুমু খেয়ে মৃদুস্বরে বলে, আমার অফিস আছে, যেতে হবে। মাইরা ঘুমের ঘোরেই এপাশ থেকে ওপাশ ফিরে বিড়বিড় করে, তুমি নিষ্ঠুর শিসওয়ালা। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে দেখল। মাইরাকে তার দিকে ফেরাল। ডান হাতে গাল ধরে নাড়াল। এই মেয়ে ঘুমে কাদা। ইরফান বেশ কিছুক্ষণ মাইরার মুখপানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়। তার অফিসের পিএকে কল করে। ওপাশ থেকে কেউ বলে, জি স্যার বলুন। ইরফান ডান হাতে কানে ফোন ধরেছে, বা হাত প্যান্টের পকেটে রাখা। মাইরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, রাকিব, আমি অফিসে আসছি না। রাকিব অসহায় কণ্ঠে বলে, স্যার মিটিংয়ের কি হবে তাহলে? বড় স্যার রেগে যাবে। আমায় বস্তা বস্তা কথা শোনাবে। আপনি মিটিং ক্যান্সেল করবেন না প্লিজ স্যার। স্যার। ইরফান ধমকে ওঠে, শাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে। টি শার্ট টেনে বুকে থুতু দেয় দুবার। সে বার এক ভুল করে কেন? এক জমের থেকে বাঁচতে আরেক জমের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, অ্যাট ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার, আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে জয়েন হব। নেক্সট 15 মিনিট এর মাঝে ম্যানেজ কর। জি স্যার। ইরফান কল কেটে দেয়। রুমের এক কোনায় রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান মাইরার দিক করে। প্রায় 1.5 ঘণ্টা টানা কথা বলে মিটিং শেষ করে। মাইরার থেকে অনেকটা দূরত্বে বসায় মাইরার ঘুম ভাঙেনি। ইরফান মাইরার দিকে তাকালো। সে একটু পরপর মাইরার দিকে তাকিয়েছিল। মাইরার আপাতত পুরো বেড একবার রাউন্ড দেয়া শেষ। এখন আপাতত বালিশের উপর পা, আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হল না। তীক্ষ্ণ চোখে মাইরার দিকে তাকিয়ে রইল। মাইরা গড়াতে গড়াতে বেডের কোনায় চলে এসেছে। কয়েক সেকেন্ড এর মাঝেই মাইরা পড়বে ভাবনা শেষ হওয়ার আগেই মাইরা বেডের উপর থেকে পড়তে নেয়। ইরফান কোলের উপর থেকে ল্যাপটপ ছুঁড়ে একপ্রকার দৌড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মাইরাকে ধরে ফেলে। মাইরাকে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পেরে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর 1 সেকেন্ড লেট হলে এর ঘাড় ভাঙত আজ নিশ্চিত। ইরফান চোয়াল শক্ত করে তাকায় মাইরার দিকে। ইচ্ছে করল গালে দুটো থা, পপ, দিয়ে একে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মাইরার মুখপানে চেয়েই দাঁতে দাঁতে চেপে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, স্টুপিড গার্ল, বড় হবি না তুই? মাইরা একটু নড়েছে ইরফানের হাতের উপরই আরামে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে।
মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মুখ নামিয়ে মাইরার গালে একটা চুমু খায়। এরপর মেঝে থেকে মাইরাকে নিয়ে উঠে দাঁড়ায়। মাইরাকে বেডে শুইয়ে দিয়ে উল্টো ঘুরে তাকায়। মেঝেতে চোখ পড়লে দৃষ্টিতে বিস্ময় ভর করে। ল্যাপটপ ভাগ হয়ে পড়ে আছে। এগিয়ে গিয়ে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এটা কখন ছুড়ল? এখানে অফিসের কত ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আছে। ধার বাকিয়ে একবার মাইরার দিকে তাকাল। হতাশার শ্বাস ফেলল সমানে। এমন বউ থাকলে এসব বোধহয় নর্মাল। দরজায় কেউ নক করলে ইরফান দরজা খুলে তার বাবাকে দেখল। তারেক নেওয়াজ গম্ভীর স্বরে বলে, তুমি কি নতুন বউ হয়েছ? অফিস যাওনি কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মাই উইশ বাবা। তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারেক নেওয়াজ গে বলে, আমার কি প্রবলেম মানে? ছোটবেলায় স্কুলে যাওয়ার মতো তোমাকে ঠেলতে হবে আমার? ঘরে শুয়ে মিটিং করলে তারা তোমার সাথে ডিল করবে? ইরফান সাথে সাথে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, অফকোর্স। তারেক নেওয়াজ কথা খুঁজে পেলেন না। ইরফান ঠিকই বলেছে করবে, কিন্তু সে কথা দিয়েছিল তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত থাকবে, কিন্তু তার ছেলে তো একখান তোত্তারা। কার কথা শুনবে? তারেক নেওয়াজ কিছুটা গলা উঁচু করে বলে, তুমি আমার কথাটা রাখবে না? আমি উদ্ধৃতি চিহ্ন। ইরফান মাঝখান থেকে বলে ওঠে, বাবা তুমি যাও। কোথায় যাব? তোমার বউয়ের এর কাছে। তারেক নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কোনোরকমে বলে, মানে? ইরফান ভ্রু কুঁচকে বলে, আমার বউ ঘুমাচ্ছে। তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব কর প্লিজ। তারেক নেওয়াজ বাকহারা হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলেও সে বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গলগ্রহ থেকে সৃষ্টি হয়ে তাদের উপর হামলা চালিয়েছে। কিন্তু এটা তার ছেলে, সেটা কি করে বিশ্বাস করবে? ঘোরের মাঝেই তারেক নেওয়াজ তার ঘরের দিকে এগিয়ে গেল। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট আর পাতলা টি শার্ট পরে নেয়। এরপর মাইরার পাশে শুয়ে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার ঘুমন্ত মুখপানে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। এরপর হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, এই তো দিন আগেও ছিলে। তুমি অচেনা। তিনটি ক্লাস শেষে মাইরা একটি গল্পের বই হাতে করে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবার ৩০ মিনিট পর ক্লাস আছে। মাইরা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মাইরাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মাইরা, পড়ে যাব। মাইরা হেসে বলে, তাহলে পড়ে যা। তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলে, আমার পক্ষীরাজ আছে নাকি? তোর পক্ষীরাজ আছে? মাইরা আর মিলা কলেজ মাঠের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়। জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মাইরা একটু পর ভ্রু কুঁচকে বলে ওঠে, কে আমার পক্ষীরাজ? মিলা হাত কোমরে রেখে বলে, তোমার শিসওয়ালা কে গো ময়না? ওটা গরু নাকি ছাগল? মাইরা মিলার মাথায় একটা চাটি মেরে বলে, তুই উনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত। এই থুক্কু, সেটা আমার ডায়লগও নয়। মিলা হাসতে হাসতে মাইরার গায়ের উপর ঢলে পড়ে। কোনোরকমে বলে, তোর তো ছোঁয়াচে রোগ হয়ে গেল রে মাইরা। তোর বরের থেকে ছোঁয়াচে রোগটা এসেছে তাই না রে? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিক বেরোবেই। তার কি দোষ? মিলা মাইরার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় গিয়ে ঘাসের উপর বসল। মাইরাও ঘাসের মাঝে লেপ্টে বসল। পায়ের কেডস খুলে রাখল দুই বান্ধবী। এরপর মাইরা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। মিলি মাইরার হাত ধরে বলে, মাইরা একটা কথা বলবো? মাইরা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন? বলে ফেল। মিলা কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি ফ্রেন্ড হিসেবেই বলছি, কিছু মনে করিস না। মাইরা মিলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন। অল্প কয়েকদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মাইরাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলাকে বলে। মাইরা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। মিলা অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী নাকি তুই ভাগ্যবতী? মাইরা মিলার গালে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারের ভালোবাসবে। আর ভালোবেসে কি নাম দিবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপরী। এইসব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। মিলা অবাক হয়ে বলে,
তোর বরের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছু একটা চাইলে 10টা এনে দেয়। তাছাড়া তোর যত্নও তো করে। তুই তো এসব গল্প করিস বসে বসে। তোর বর তোকে অনেক ভালোবাসে জানিস না তুই? মাইরা মিলার কথা উড়িয়ে দিয়ে বলে, সেটা আবার কি? খায় না মাথায় দেয়? মিলা বিরক্ত হলো মাইরার হেয়ালিপনায়। বিরক্তি ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেজে থাকিস কেন? ক্লাস 7 থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের উপর পিএইচডি করেছিস। আর জামাইয়ের ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তোর জামাই তোরে সেই ভালোবাসে। মাইরা পাত্তা দিল না। হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিলে মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম বলছিস না কেন? মাইরা মাথা নিচু করেই বিরক্তি কণ্ঠে বলে, চুপ থাকত। জ্বালাস না। মিলা অবাক কণ্ঠে বলে, তোর শিসওয়ালাকে ভালোবাসিস না মাইরা? মাইরা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মিলা বিরক্ত হয়ে মাইরাকে আবারও ধাক্কা দেয়। মাইরা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মিলা মাইরাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতেই থাকে। অতঃপর বলে, তোরা তো জনেই জনকে ভালোবাসিস তাই না? তাইলে তোদের মাঝে এমন দূরত্ব কেন রে? এই মাইরা 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 হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ শিসওয়ালাকে ভালোবাসি আমি। আমি তাকে না দেখেই ভালোবাসি। সে খোড়া হলেও তাকে ভালোবাসি, কানা হলেও তাকেই ভালোবাসি। কিন্তু সে আমাকে ভালোবাসে না মিলা। সে আমাকে বিয়ের পরে মানতে চায়নি। থা পপ মারত নিয়ম করে। সহ্য করতে পারত না আমায়। একটু থেমে আবারও ভেজা গলায় বলে, আর এখন কেন এত দরদ কেন দেখায়? দিনে এত দরদ আসে কোথা থেকে জানিস? কথাটা বলে মাইরা হাতের বোরখার হাতকনুই পর্যন্ত গুটিয়ে হাত দেখিয়ে দেখিয়ে বলতে লাগল, এই যে এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এসব দরদ থাকবে না। টাকা আছে তাই উড়ায়। এসবকে ভালোবাসা বলে মিলা? যদি এসব ভালোবাসা হয়, তবে দিনের মোহ কোনটা, বলবি? কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিলা বিস্ময় চোখে বাকহারা হয়ে মাইরার দিকে তাকিয়ে রইল। মাইরা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ অনেকক্ষণ চুপ থাকল। ঘণ্টা বাজল। সবাই ক্লাসের দিকে অগ্রসর হল। তবে মাইরা উঠল না। না তো উঠল মিলা। মাইরার মাথা নিচু। মিলার দৃষ্টি মাইরার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। মাইরা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল, সে কখনো সুখ পায়নি জানিস মিলা? কারণ শুনবি, তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানত না, পছন্দ করত না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল। সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখত। হায়রে পুরুষ মানুষ। মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি, অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। কথাটা বলে মাইরা বিদ্রূপের হাসি হাসে। মিলার দিকে ভেজা চোখে তাকায়। অতঃপর বলে, কি বুঝলি মিলা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি। কিন্তু আমাকে পেটে রেখেছিল, কথাটা ভাবলেই কেমন যেন লাগে। মায়ের স্পর্শটাই পায়নি। কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন? ও সেই বাবা আবার আমায় খুব ভালোবাসত, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসত। মাইরার চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো। ভাগ্য করে এমন সৎমা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎমাকে কেন বিয়ে করেছিল জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধহয়। তাই আবার বিয়ে করল। এবার বিয়ে করার সময় সেই আগের ভুল করেনি। একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনল। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই বিয়ে করল। অজুহাত হিসেবে দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকত কোনোভাবে। এরপর হঠাৎ একদিন এসে দেখত, সে দুদিন নেই, তাই তার স্বামী মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে। তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কি হতো? মাইরা কথাটা বলে আকাশপানে তাকায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মাইরার ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘমালা তুমি যদি আমায় আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো। ইস, সত্যিই যদি এমন হতো। দৃষ্টিজোড়ায় অসহায়, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়ায়।
মাইরা চোখজোড়া নামিয়ে নেয় ঘাসের উপর। এরপর আবারও বলে, আন্ডারস্কোর। আমার সৎমা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি। রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব দিয়েছে তার হাতে। সে আমাকে নিজের মেয়ের মতো করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকল না। দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎমায়ের আমার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য। তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকল মাইরা। চোখজোড়া বারবার ঝাপসা হয়। হাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে, এসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরও একা লাগত। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎমা, আসল মা নয়। খুব লাগত তাকে। কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভাঙাত। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সব সময়ে। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো তাদের কেউ না। মাইরা থামে, লম্বা শ্বাস ফেলে আবারও হাতে ঝাপসা চোখজোড়া মুছে নিয়ে বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে। কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডদের বোন বা যে কেউ, এদের থেকে বই আনতাম। তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম। তারপর একদিন শিশওয়ালাকে পেলাম। কিভাবে যেন ভালোবাসলাম, আবার হারিয়েও ফেললাম, আবার ফিরে পেলাম। কিন্তু সে তো আমায় ভালোবাসে না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলি। এরপর যে অল্প কয়েকজন আমায় ভালোবাসবে, ওইটুকু খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব। এরপর থেমে যায় মাইরা, জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন করুণ কণ্ঠে বলে, আমার শিশওয়ালা আমায় না দেখে কেন ভালোবাসল না মিলা? আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে হাতের মাঝে মুখ লুকায়। চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবেই বিড়বিড় করে, আমায় ভালোবাসার মতো কেউই নেই। গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎ মা থেকেও নেই, শিশওয়ালা আমার মোহে আটকে আছে। মিলা এগিয়ে এসে মাইরাকে জড়িয়ে ধরল। পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায় মাইরা। তোর স্বামী তো তোকে যত্ন করে। তুই তোর সেই বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মাইরা কিছু বলল না। মিলা বোঝানোর স্বরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর। তোর স্বামীর ইচ্ছে পূরণ কর। নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে? ওমন হলে তখন তোর শিশওয়ালা হারিয়ে যাবে। মাইরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে। মিলা হেসে বলে, তোর শিশওয়ালা অন্য কারো হয়ে যাবে। মাইরা মিলাকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঢেলে বলে, শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয়, ওরা নোংরা হয়। ওরা ভালোবাসতে পারে না। ওদের ভালোবাসা নামক জিনিস আমার লাগবে না। সেটা শিশওয়ালা হলেও। মিলা মিটিমিটি হেসে বলে, তুই কতদিন ভার্জিন থাকার ডিসিশন নিলি? মাইরা বিব্রতবোধ করে। কোনোরকমে উত্তর করে, জানি না। মিলা বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবছিস। তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মাইরা। তোর যদি এই বিয়েটা ভেঙে যায়, তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না? তাদের তো বাবা মা থাকে। তবুও সেই মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বল? তোর সৎ মা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও তো পাশে থাকতে পারে না। তুই তোর স্বামীর ইচ্ছে পূরণ করে দেবন। নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল? মাইরা স্তব্ধ চোখে মিলার দিকে চেয়ে রইল। একটা কথাও বলল না, শুধু চেয়েই রইল। মিলা বিরক্ত হয় মাইরার নীরবতায়। এ পর্যায়ে গে বলে, তুই সবসময় 10 লাইন বেশি বুঝিস। যখন রাস্তায় বের করে দিবে তখন এসব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপতীকে ঘরে তুলবে। তখন রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরিস। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে না দিয়ে আঙুল শেখা। তারপর সে আরেকজনকে আর বলতে পারে না। মাইরা গে মিলার গালে একটা মেরে দেয়। মিলা অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরার চোখ দুটো লাল, চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মাইরাকে এমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার। মেয়েটা কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়ই। মিলা বুঝল সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতঃপর মাইরাকে ঝাঁকিয়ে বলে,
সরি মাইরা। মাইরার ধ্যান ভাঙল বোধহয়। ভাঙা গলায় বলে, অন্যকে টানছিস কেন বারবার? মিলা ছোট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো। এক ফুলে মধু না পেলে আরেক ফুলে মধুর সন্ধানে চলে যায়। আমার মা সবসময় এটা বলে। মাইরা ঢোক গিলল। অস্ফুট স্বরে বলে, ওহ, কথাটা বলে আনমনা হয়। চোখ থেকে আরও কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গড়াল। বেশ কিছুক্ষণ পর মাইরা মাথা নিচু করে হাতে চোখমুখ মুছে মিলার দিকে চেয়ে হেসে ফেলল। মিলার যে গালে পপ দিয়েছে সে গালে একটা চুমু খেয়ে বলল, আমি সরি। মনে রাখিস না মারটা। চাইলে 10টা ফিরতি পপ দিয়ে দিস আমাকে। এরপর কোলের উপর রাখা বইটি নিয়ে উঠে দাঁড়াল। মাইরাকে উঠতে দেখে মিলাও উঠে দাঁড়াল। মাইরা হেসে বলে, তুই ক্লাসে যা মিলা, আমি একটু ওয়াশরুমে যাব। মিলা অবাক হল না। মাইরা তো এমনই, সবসময় কেমন যেন হাসে। সে বুঝেছে মাইরা খুব কষ্ট পেয়েছে। মাইরা উল্টো ঘুরে পা এগোলে মিলা বলে ওঠে, তুই কি আমার কথায় মন খারাপ করলি মাইরা? আমি তোর ভালো জন্যই বলতে চেয়েছিলাম। সরি। মাইরার পা থেমে যায়। মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, না রে, মন করব কেন? শুধু বুঝলাম মেয়েরা পুতুল, তাদের মাথার উপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মেশিন রূপী মানুষ থাকে। এই দেখ, বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছের বিরুদ্ধে একজনের সাথে বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এখানে আমি সেই সিচুয়েশনে এর জন্য প্রস্তুত নই, তবুও আমার ইচ্ছেও কি আসে যায়? সংসার বাঁচাতে হবে তো আমাদের চাওয়া পাওয়া সব ছুঁড়ে ফেলে স্বামীর চাওয়া মেটাতে হবে। এটাই। কথাটা বলে আর দাঁড়াল না। ওয়াশরুমের দিকে যেতে যেতে মলিন কণ্ঠে বলে, ছোটবেলায় লুডো খেলতাম, আমার গুটি খেয়ে নিলে আমি কাঁদতাম। আর এখন জীবনের এত জটিল জটিল খেলা দেখে হাসি। আরেকটু এগিয়ে গিয়ে থেমে যায় মাইরা। পিছু পিছু মিলা আসছে। মাইরা উল্টো ঘুরে মিলার দিকে তাকায়। মিলা অপরাধী চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা মিলার অবস্থা থেকে পেট চেপে হাসতে লাগল। কোনোরকমে হাসি থামিয়ে বলে, তুই এমন দেবদাস হয়ে গেলি কেন, বুঝলাম না। বোন রে, জামাই প্যারা দিলে এসব কাজে লাগবে। তখনকার জন্য মন পের দোজ জমিয়ে রাখো, ক্লাসে যা। মিলা মাইরার হাত ধরে বলে, সরি মাইরা, তুই আমার কথায় কষ্ট পেয়েছিস জানি। মাইরা মৃদু হেসে বলে, কষ্ট কি সেটাই তো বুঝি না, পাবো কি করে? একটু থেমে উদাস কণ্ঠে বলে, বাবা মারা যাওয়ায় আফসোস করি না যে আমার মাকে ভালোবাসানি। মানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে, সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে ডাকতে পারতাম না কখনো। ওমন বাবা আমার নেই, তাতেই শান্তি আমার। মা মারা যাওয়াতেও আমি শান্তি পেয়েছি। বাঁচলে আবার আমার বাবার ঘরেই আসত, আবার তোত্তা সহ্য করতে হতো। ওমন মানুষ নামক স্বামীর ঘরের চেয়ে মাটির তলাই মায়ের শান্তির জায়গা। শুধু একটা তীব্র আফসোস হয়, সেদিন মায়ের সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গর্ভধারিণী মায়ের বুকের উপর আমার একটুখানি জায়গা কেন হলো না। কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেলল মাইরা। ডান হাতে ঝাপসা চোখ দুটো স্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকাল। হঠাৎই হাত উঠিয়ে বলে, এই লিয়ানা দাঁড়া আমার জন্য, আমিও ওয়াশরুমে যাব। কথাটা বলে দৌড় লাগায়। পিছু ফিরে মিলার দিকে তাকিয়ে হেসে বলে, ক্লাসে যা বান্ধবী। মিলা অসহায় চোখে চেয়ে রইল। লাস্ট দুটো ক্লাস মাইরা হেসে খেলেই শেষ করে। মিলাকে চুপ দেখে ওকে খোঁচায়। মিলা হাসেনি। মাইরা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পট বের করে পানি খায় মাইরা। পাশেই মিলা মন করে দাঁড়িয়ে আছে। মাইরা বিরক্ত হয় মিলাকে দেখে। মিলাকে ধাক্কা দিয়ে বলে, এই তোর কয় নম্বর স্বামীর জন্য এমন মুখ করে রেখেছিস? মহিলা। মিলা কিছু বলল না। মাইরা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মিলার দিকে ছুঁড়ে দেয়। সেই সময় এই দিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল। মিলা মুখ সরিয়ে নেয়, পানি গিয়ে পড়ে সেই ম্যাডামের মুখে। মাইরা এটা দেখে চোখ বড় বড় করে তাকায়। সময় নষ্ট না করে দিশেহারা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে। মিলার হাত ধরতে ভোলেনি। ওদিকে সেই ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না। অনেক স্টুডেন্টের মাঝে কাউকে ধরতে না পেরে বিরক্ত হয়ে চলে গেল। মাইরা কমন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপায়। মিলা গে বলে, এই গরমে এত দৌড়াস কেন? ভাল লাগে না। মাইরা আশেপাশে সেই ম্যাডামকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিলার দিকে চেয়ে বলে, তোর দোষ। তুই যখন দেখলি আমি পানি মারছি,
তুই মুখটা আমার হাতের দিকে এগিয়ে দিবি না? তা না করে সরিয়ে নিয়েছিস। এজন্যই তো কেলেঙ্কারিটা ঘটল। মিলা অবাক হয়ে তাকাল। কি লজিক এর? কিছু বলতে গিয়েও থেমে গেল। মন খা রা প হল তার। মলিন গলায় বলল, তুই মিথ্যে মিথ্যে হাসিস মাইরা। এসব মিথ্যে হাসি আমার ভালো লাগে না। মাইরা মৃদু হেসে বলল, বেশি ভাবছিস। মিথ্যে হাসব কেন? হাসতে ভালো লাগে তাই হাসি। আচ্ছা থাক, উনি চলে আসবে এখন। মিলা আবারও বলে, তোর রা গ হয় না মাইরা? তোর শিসওয়ালা তোকে তোর মতো করে ভালোবাসে না বলে? মাইরা মিলার দিকে চেয়ে থাকে। সময়ের সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে। ঝাপসা চোখজোড়া বারবার পলক ঝাপটে বলে, রা গ হবে কেন মিলা? ভালোবাসা কি বলে কয় হয়? ভালোবাসলেও যেমন কারো দোষ থাকে না, তেমন ভালোবাসতে না পারলেও তার কোনো দোষ থাকে না। এসব মনের ব্যাপার। তাছাড়া উনি ভালো মানুষ। উনার মন অনেক ভালো। শুধু আমাকে মা রা র সময় একটুও মায়া কাজ করত না। লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে উঠল। আবারও বলে, আমি ভাবতাম শিসওয়ালা আমাকে পছন্দ করত, আমার জন্যই শীষ বাজাত, আমাকে শোনাতে যেত। কিন্তু এটার একটুও মেলেনি। উনি আমাকে চিনতই না রে। মিলা অবাক হয়ে বলে, সত্যিই চিনত না? কিভাবে বুঝলি? মাইরা মৃদু হেসে বলে, যে রাতগুলোয় মাঝে মাঝে উনার শীষ শুনতে পেতাম। আমি তখন ভাবতাম, অনেকে থাকে না, লুকানো প্রেমিক, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে। আমি ভাবতাম সে আমাকে ওভাবে ভালোবাসে, তাই আমার সামনে আসে না। সেই রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়াচ্ছিলাম। আমি তাকে দেখতে চাইছিলাম, আর একটু হলেই তাকে দেখতে পেতাম। কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কাঁচা মাটিতে। পড়ে গিয়ে অনেকটা শব্দ করে ডেকেছিলাম, শিসওয়ালা। লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিল, ডিসগাস্টিং। আমার ভীষণ খা রা প লেগেছিল। আমি পড়ে গিয়েছি, অথচ লোকটা কি বিরক্তিকর সুরে কথাটা বলল। তবে আমার থেকে একটু সামনেই একটা কুকুর ছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল। বেশি আবেগ ছিল তখন। ভেবেছিলাম, আমার পড়ে যাওয়া সে দেখেনি, আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, সেটা কয়েকদিন আগে বুঝলাম। কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মাইরা মিলার দিকে তাকালে দেখল মেয়েটা কৌতূহলী চোখে তার দিকেই চেয়ে আছে। মাইরা মলিন হেসে বলে, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই শিসওয়ালা তাই না? সে উত্তর দিয়েছিল, আমার শরীরে পুষ্টি নেই। আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কেন? এটা তখন বুঝিনি, উল্টে খুশি হয়েছি এটা ভেবে এটাই আমার শিসওয়ালা। পরে অনেক ভেবেচিন্তে বুঝলাম, সে আসলে সেদিন আমার পড়ে যাওয়া দেখেছিল। কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম, তাই আমাকে একটুও সাহায্য করতে আসেনি। আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম। বিয়ের পর পরিচিত হয়েছি। তারপর তো জানিসই। কথাগুলো বলে মাইরা মিলার দিকে তাকিয়ে হেসে বলে, একটা জিনিস দেখবি? মিলা প্রশ্নাত্মক চোখে তাকায় মাইরার দিকে। মাইরা মিলাকে টেনে একটা সাইড দিকে নিয়ে যায়। এরপর উল্টো ঘুরে দাঁড়ায়, সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে, এরপর ডান পায়ের প্লাজো হাঁটুর নিচ বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙুল দিয়ে দেখায়। মিলা অবাক হয়ে তাকায়। খুবই গভীর ত শুকনো, তবে খুব গভীর ছিল বোঝা যাচ্ছে। মাইরা প্লাজো ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। এরপর হেসে বলে, হোঁচট খেয়ে পড়লাম। তার একটু পরেই শিসওয়ালা বাইক নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে বসি। আশেপাশ অনেক অন্ধকার ছিল। ঝোঁকের বসে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে হাঁটতেই পারছি না। জোর খাটিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যাই আবারও। কি যে অসহায় লাগছিল। সাথে 5 মিনিটের পথ আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে 50 মিনিটে বাড়ি ফিরেছিলাম। এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছে। ভয় লেগেছিল। একা একাই বের করলাম সেই লোহা। মাকে বলিনি, মা নিজে থেকেই দেখেছিল পায়ের অবস্থা। এরপর আমাকে জিজ্ঞেস করলে আমি মাকে বলি। মা বকেছিল অনেক, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছিল, অথচ আমি কিছুই বলিনি। পরে মা স্যাভলন, ব্যান্ডেজ আরও ওষুধ এনে দিয়েছিল। ইনফেকশনের দিকে চলে গিয়েছিল। আমি 7 দিন কোর্সের জায়গায় একদিন ওষুধ খাওয়ার পর রাতে শুতে গিয়ে শুনলাম লাবিবের বাবা মাকে অনেক বকছে আমায় ওষুধ কিনে দেয়ার জন্য। সে রাতে এত রা প লেগেছিল মিলা, বিশ্বাস করবি না। আমি ঘুমাতেই পারিনি সেই রাতটা। শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সে রাতে।
আসলে আমার অ্যাজমার প্রবলেম ছিল না জানিস, কিন্তু মাঝে মাঝে হঠাৎ অবস্থা এত হয়, বুঝি না কারণ। সে যাক, পরের দিন আমি সেই ডাক্তার চাচার দোকানে গিয়ে ওষুধগুলো ফেরত দিয়ে টাকা ফেরত এনে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম এসব ঝামেলা হবে, এজন্যই মাকে বলিনি। এরকম করার কারণে মা আমার গায়ে সেদিন হাত তুলতে গিয়েও থেমে গিয়েছিল। আমি হেসেছিলাম। আমি নামক উটকো ঝামেলার জন্য মায়ের সংসারে অশান্তি হয়। পরে মা আবার ওষুধ এনে আমাকে জোর করে খাইয়ে খাইয়ে কোর্স কমপ্লিট করিয়েছিল। মিলা ভেজা চোখে মাইরার দিকে চেয়ে রইল। মাইরা ঝাপসা চোখজোড়া নিচে নামিয়ে মলিন গলায় বলে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আর শিসওয়ালা আমায় দেখেও ফেলে রেখে চলে গিয়েছিল। একবারও আমার দিকে তাকায়নি। কথাটা বলে থামে মাইরা। কান্নারা শব্দ করে বেরিয়ে আসতে চায়। মাইরা চোখ বুজে বেশ কসরত করে কান্না গিলে নিজেকে সামলায়। তবুও চোখ থেকে ফোঁটা পানি টুপ করে সাদা হিজাবের উপর পড়ল। যে অশ্রুতে কত শত অভিমান, অভিযোগ মিলিয়ে মিশিয়ে আছে। শুধু দেখার কেউ নেই। মাইরা মাথা নিচু করে আবারও বলে, বিয়ের পরের দেয়া সেই গুলো তো আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু যখন বুঝলাম এটাই সেই শিসওয়াল, যেমন খুশি হয়েছিলাম, ডানা ছাড়াই উড়তে ইচ্ছে করত খুশিতে, তেমনি দমবন্ধ লাগত। আসলে আমি আগে ভাবতাম শিসওয়ালা আমাকেও মনে মনে ভাবত, একটু হলেও পছন্দ করত। আর এদিকে সেই শিসওয়ালাই আমাকে নিয়ম করে মারত। আমায় সহ্য করতে পারত না। কথাগুলো বলার সময় মাইরার ঠোঁটের কোণে মলিন হাসি লেগেছিল। ডান হাতে চোখমুখ মুছে নেয়। মৃদু হেসে বলে, এসব বাদ দে। অনেক তু বকে ফেলেছি। চল ওয়াশরুমে যাই। কথাটা বলে মিলার হাত ধরে বলে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। ওয়াশরুমে গিয়ে মাইরা ভালোভাবে মুখ ধুয়ে নেয়। চোখমুখ কিছুটা লাল। বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর একটু স্বাভাবিক লাগল। মিলার হাত ধরে আবারও মাঠের এসে দাঁড়ায় মাইরা। এরপর হেসে বলে, আজ আসছি। বাই। মিলা কিছুই বলল না। মাইরা মিলাকে এমন প্যাঁচামুখ করে থাকতে দেখতে হাতে গাল দিকে টেনে বিরক্ত হয়ে বলে, হাসতে পারিস না? এমন প্যাঁচামুখো মানুষদের দেখলে আমার লাগে। মিলা তবুও হাসল না। মাইরা মিলার যে গালে দিয়েছিল সে গালে আরও দুটো চুমু খেয়ে বলে, নে। এবার হাস ময়না। একটা রের বদলে 3টে চুমু খেয়েছি। হয়েছে? মিলাকে একইভাবে চেয়ে থাকতে দেখে আরও দুটো চুমু খেয়ে বলে, এইবার না হাসলে তোর খবর আছে। একটা মেরে 5 গুণ ফিরিয়ে দিয়েছি। জীবনে জামাইকেই একটা চুমু খাইনি। তোকে খেলাম। মাইনসে আমাদের লেসবিয়ান পদবি দেওয়ার আগে হাসবে, ছেমরি। এ পর্যায়ে মিলা না চাইতেও হেসে ফেলল। মাইরাও হাসল। বিশ্বজয়ের হাসি হেসে মিলাকে বাই বলে মেইন গেইটের দিকে এগিয়ে যায়। প্রায় সবাই বেরিয়ে গিয়েছে। মাঠ একদম ফাঁকা বলা যায়। মাইরা আবারও পিছু ফিরে হাত নেড়ে মিলাকে টাটা বলে। মিলা মলিন মুখে তাকিয়ে রইল মাইরার পানে। চোখের কোণে কেন যেন পানি জমল। মিলা একদিন মাইরার সাথে গল্পের মাঝে কথায় কথায় তার নামের অর্থ বলে মাইরাকেও জিজ্ঞেস করেছিল, মাইরা নামের অর্থ কি? মাইরা উত্তর দিয়েছিল, অসাধারণ। মিলা অদ্ভুতভাবে মাইরার দিকে চেয়ে ভাবল, মাইরা নামেই শুধু অসাধারণ নয়, বরং মাইরা তার নামের অর্থের সেই বৈশিষ্ট্যটাকে কি নিপুণভাবে রপ্ত করে নিয়েছে নিজের মাঝে। এই যে বাস্তবেও মাইরা অসাধারণ একটি মেয়ে। যে মেয়ে বুক ভরা কষ্ট নিয়ে হাসে। শুধু হেসেই যায়। অন্যকে হাসাতে মেতে থাকে, যেন তার কাঁধে এই দায়িত্ব কেউ বছিয়ে দিয়েছে। মিলা বোধহয় মাইরার হাসিতে আর কখনো মন খুলে হাসতে পারবে না। সে যে জেনে গেল, মাইরার হাসতেই শত শত দুঃখ ঝরে পড়ে। শুধু মানুষ তা দেখতে পায় না। কারণ মাইরা খুব যত্নে তা লুকিয়ে রাখে। মাইরা গেইটের দিকে তাকালে দেখল ইরফান আসছে। তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মাইরা পায়ের গতি বাড়ায়। ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি ফুটে ওঠে। যার প্রতি এত এত অভিযোগ, তাকে দেখেই মনের কোণে সুখ উকি দেয়। কি অদ্ভুত! মাইরা ইরফানের দিকে চেয়েই মুখে হেসে লেপ্টে মৃদুস্বরে গেয়ে ওঠে। সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। মাইরা ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে ইরফান মাইরার দিকে তাকায়। মাইরা মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইরফান ডান হাত মাইরার মুখে দিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, এত ঘামলে কিভাবে? মাইরা ইরফানের কথা মুখ টিপে হাসে। মুখে এত পানিকে এই লোক ঘাম বলছে। অতঃপর স্বাভাবিক হয়ে বলে, এটা পানি। মাইরার কথা থেমে যায়।
তখন যে ম্যাডামের মুখে পানি পড়েছিল তাকে দেখেই মাইরা দ্রুত ইরফানের পিছনে লুকিয়ে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে পিছু ফিরে মাইরার দিকে তাকায়। বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? মাইরা দেখল ওই ম্যাডাম উল্টো দিকে চলে গিয়েছে। এটা দেখে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে মেকি হেসে বলে, কিছু না, টেস্ট করছিলাম আপনি আমাকে খুঁজে পান কি না। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। মাইরার কিছু একটা মনে পড়তেই ইরফানের দিকে চেয়ে হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফানের স্টুপিড কথাটা শুনেই মূলত তার মনে পড়ল কথাটা গতকাল বাড়ি থেকে আসার আগে লাবিব তাকে বলছিল, আপুই আপুই খুচিব ডুলাবাই টুপিট বয়। মাইরা অনেক ভেবেচিন্তে বের করেছে স্টুপিটকে লাবিব টুপিট বলেছে, আর শিখেছে এই লোকের থেকে। ইরফান মাইরার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? পা গ ল দের মতো হাসছ কেন ইডিয়ট? মাইরা বিরক্ত চোখে তাকালো ইরফানের দিকে। এখন এই লোকের জন্য হাসাও যাবে না? স হো লোক একটা। মাইরার লাবিব আর মায়ের কথা মনে পড়ল। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে আবার কবে গ্রামে নিয়ে যাবেন? ইরফান বিড়বিড় করে, ডিসগাস্টিং লার বউ হলে। মাইরা চোখ ছোট ছোট করে বলে, কি বললেন? ইরফান গলা ঝেড়ে বলে, নাথিং। মাইরা আবারও জিজ্ঞেস করে, নিয়ে যাবেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো। এসব ভুলে যাও। কথাটা বলে মাইরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মাইরার মন হল। ভুলে যাবে কি করে? পরিবার আবার ভোলা যায় নাকি? ঘাড় বাঁকিয়ে একবার ইরফানের দিকে তাকায়। এরপর দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়। ছোট্ট একটা চাপা শ্বাস ফেলে। রাত তখন 12টার কাছাকাছি। মাইরা মন করে বেডের উপর বসে আছে। তার মনের কোণে এক রাতের স্মৃতি ভেসে ওঠে। মাইরা যেদিন প্রথম একটি গানের সাথে সাথে শীষের শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আজও সেই প্রথম দিনের গানের সুরে শীষ শুনতে পেয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে বারবার ডাকে, শীষওয়ালা বলে। এই তো এখনও শুনতে পাচ্ছে শীষ। মাইরা আবারও কিছুটা শব্দ করে ডেকে ওঠে, শীষওয়ালা। তখনই থেমে যায় সেই শীষ। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতেই আড়াল থেকে একটি অবয়ব বেরিয়ে আসে। মাইরার থেকে অনেকটা দূরত্ব। অন্ধকারের মাঝে মাইরা তেমন দেখতে না পেলেও বুঝল কোনো এক যুবক। মাইরা পিছন থেকে একটুও বুঝল না লোকটাকে। হঠাৎই লোকটি শীষ বাজানো স্টার্ট করে। মাইরা স্তম্ভিত হয়, হাত পা শিরশির করে। লোকটি বাইকে উঠে পড়ে। মাইরা অস্ফুটস্বরে আওড়ায়, শীষওয়ালা। লোকটি এখনও শীষ বাজায়। বাইকের সামনে হাত রাখে। মাইরা এবার শব্দ করে ডেকে ওঠে, শীষওয়ালা। লোকটি সাথে সাথে গম্ভীর গলায় বলে ওঠে, ইয়াহ। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না। তৎক্ষণাৎ বাইক স্টার্ট দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মাইরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটির প্রস্থানের পানে। লোকটি তার ডাকে সাড়া দিয়েছে। মাইরার পুরো শরীর বিদ্যুৎ শক খাওয়ার মতো কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড পর্যন্ত দূর থেকে সেই শীষের মৃদু আওয়াজ ভেসে আসল। এক পর্যায়ে একেবারে মিলিয়ে গেল। কথাগুলো ভেবে মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লোকটি তাকে না চিনলে সেদিন তার ডাকে এভাবে সাড়া দিয়েছিল কেন? মাইরার মনের কোণে আরও কিছু স্মৃতি ধরা দেয়। তাদের বাড়ির সামনে অনেক বড় উঠান। সেখানে একটা চৌকি পাতা থাকে সবসময়। যে কেউ সেখানে এসে বিশ্রাম নেয়। মাইরা একরাতে লম্বা গড়নের এক যুবককে সেই চৌকির উপর শুয়ে শুয়ে শীষ বাজাতে দেখেছিল। মাইরা মুখ দেখতে পায়নি তার। সে বাড়ি বেরিয়ে আসতে আসতে সেই চৌকির জায়গা ফাঁকা হয়ে যায়। শীষ ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর মাইরা অনেক দিন পর মাঝে মাঝে সেই শীষ শুনতে পেত। তারপরই একদিন সে হোঁচট খেয়ে পড়ল। আর তার শীষওয়ালা শীষ বাজানো থামিয়ে বিরক্তির সুরে ডিসগাস্টিং বলে তাকে ফেলে চলে গেল। মাইরা ভাবত শীষওয়ালাও তাকে পছন্দ করত। নয়তো তার ডাকে সাড়া দিল কেন? তাদের চৌকিতে এসে শুয়ে শুয়ে শীষ বাজিয়েছিল কেন? কিন্তু তার বিয়ে ঠিক হল, শীষওয়ালা আসল না। মাইরার মন ভাঙল, কষ্ট হল। তার অমতে তার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর থেকে ইরফানের হাতে থাপ্পড় খেয়ে খেয়ে মেয়েটার মন বিতৃষ্ণায় ভরে উঠেছিল। শীষওয়ালাকে আরও বেশি মনে পড়ত। মাইরার মনে হতো, শীষওয়ালার কি বিপদ হয়েছে? তাই তার কোনো খোঁজ নিল না। কিশোরী মন তার শীষওয়ালাকে ভুলতে পারে না। তবুও সে নিজেকে বোঝাল ইরফান যেমনই হোক, তাকে এই সংসার করতে হবে। তার আদর্শ, স্বামীকে রেখে অন্য কাউকে নিয়ে না ভাবা। মাইরা শীষওয়ালাকে আর মনে করবে না ভাবল। মনে পড়লেও এড়িয়ে যাবে। সময় বহমান। ধীরে ধীরে ইরফান তার সাথে নরমাল হতে লাগল। তখন মাইরার মনে হতো ইরফান কি তার বাবার মতোই?
সে ফর্সা বলে হঠাৎ থাপ্পড়ের বদলে এত কেয়ার করে? হা, কেয়ার। ইরফানের প্রতিটি কাজ মাইরার মাথার উপর দিয়ে গিয়েও আবার ঘুরে মাইরার মাথার ভেতর গেঁথে যেত। ইরফানের তাকে নিয়ে প্রতিটি অভিব্যক্ত, এই যেমন কখনো তার ঠোঁট, কখনো তার গলার নিচের তিল, কখনো তার পিঠের তিল, কখনো তাকে খেতে চাওয়া, এসব শুনে মাইরা যেমন অবুঝের মতো চেয়ে থাকত, তেমনি বুঝদারের মতো কষ্ট পেত। তার শরীরের প্রতি ইরফানের কেন এত ঝোঁক? ইরফান কখনো তার হার্ট নিয়ে কিছু বলতে তো পারে, আগে মন দিয়ে ভালোবেসে তারপর শরীরের প্রতি ঝুঁকলে খুব কি ক্ষতি। তবে ইরফানের বাকি কাজগুলো, এই যেমন সে কিছু একটা চাইলে আরও কয়েকটা এনে দেয়া, এসবকে মাইরা কি নাম দিবে ভাবত। কিন্তু তার বাবার করা কাজকর্ম আর ইরফানের হুটহাট কাছে টেনে নেয়ার ব্যাপার, এই দুটো পাশাপাশি রাখলে তার ভীষণ কষ্ট হতো। সে আর কিছু ভাবতেই পারত না। ধীরে ধীরে ইরফানের যত্নে মাইরার মনে একটু ভালো লাগার আবির্ভাব হল। ইরফান যেদিন তাকে মেলায় নিয়ে গেল, সেই নৌকায় ওঠাল। মাইরা সেদিন ভেবেই নিয়েছিল সেও আর পাঁচজনের মতো স্বামীর সাথেই জীবন কাটিয়ে দিবে। শিসওয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়ে ভাববে, ইরফান ভালোবাসলে বাসবে, না হয় এই শরীরের প্রতি ঝুঁকেই থাকল। মাইরার আর ভালো লাগে না জীবন নিয়ে এত ভাবতে। যা হওয়ার হবে। ১৩ বছর বয়সে যার সামনে থেকে ভাতের থালা উল্টে ফেলে দেয়া হয়, যার মা তাকে পেটে নিয়ে লাথি খেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে, যে কালো হলেই তার বাবা তাকে ডাস্টবিনে ফেলে দিত, তার জীবনে এক শিসওয়ালা এসেছিল। এত কষ্টের মাঝেও মাইরা হাজারটা মিথ্যে হাসির আড়ালে শিসওয়ালার জন্য সত্য হাসত। সেই মানুষটাও হারিয়ে গেল। তারপর তার বিয়ে হল, আর বিয়ের পর সে মিথ্যে হাসির আয়োজন করত বলে তার স্বামী তাকে নিয়ম করে যত্ন করে মারত। আবার সে জানল তার শিসওয়ালাই তার স্বামী, যে তাকে ভালোবাসে না বোধহয়। মাইরা সংগ্রাম করে বাঁচার স্বপ্ন দেখতে ইচ্ছে হয় না। এত কিছুর মাঝে তার মরে যাওয়ার অপশনটাই ভালো লাগে। তার না দেখা মায়ের পাশে ঘুমাতে ইচ্ছে করে। ভাবল যতদিন বাঁচবে, শিসওয়ালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়েই ভাববে। যেই মেলায় গিয়ে ইরফানকে নিয়ে ভাবার সিদ্ধান্ত নিল, সেই মেলায় বসেই তার সামনে আসলো ইরফানই তার শিসওয়ালা। মাইরা স্তব্ধ হয়। আবারও তার সবকিছু এলোমেলো হয়। আবারও সে শিসওয়ালাকে ভাবতে বসে যায়। তার শিসওয়ালা তাকে মানত না কেন? তাকে পপ মারত কেন? তবে কি সে তাকে চিনত না? সেই বেশি ভাবত। আবারও উল্টো প্রশ্ন আসে, তাহলে ইরফান তার ডাকে সাড়া দিয়েছিল কেন? তাদের উঠানে এসে শীষ বাজাত কেন? মাইরার এলোমেলো লাগে। আর কয়েকদিন আগে তো জানল সেই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরও ইরফান তাকে এভাবে দেখেও বিরক্ত হয়ে চলে গিয়েছিল। মাইরার এখন মনে হয়, তার শিসওয়ালা তাকে আসলেই চিনত না। মিলা মাইরাকে একটি গল্প শুনিয়েছিল। এক ক্লাসে এক ট্যারা ছেলে ছিল, সে চেয়ে থাকত একদিকে, একটি মেয়ে ভাবত ছেলেটা তার দিকেই চেয়ে থাকে। মেয়েটিও মনে মনে সেই ছেলেকে পছন্দ করত। আর ছেলেটার দিক থেকে একটু ইঙ্গিত পেয়ে মেয়ে তো আকাশের তারা হাতে পাওয়ার মতো খুশি হয়। ছেলে তার কাছে নিজে থেকে আসে না বলে মেয়েটি নিজেই ছেলেটিকে গিয়ে তার মনের কথা জানালে ছেলেটি বলে, সে তো মেয়েটিকে কখনো দেখেইনি, একবারও তাকায়ইনি। মেয়েটি একদম পারফেক্ট এক টেরার থেকে ছ্যাঁকা খেয়ে ছ্যাঁকাটেরা হয়ে গেল। মাইরা কথাটা ভাবতেই হেসে ফেলল। কিন্তু একটু পরেই তার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। এই কাহিনীর মতোই তার জীবনে এক কাহিনী ঘটে গিয়েছে তার শিসওয়ালার সাথে। হয়তো শিসওয়ালা তাকে চিনতই না, সে একটু বেশিই ভাবত। না চাইতেও মাইরার মনে অভিমান জমে। তার অভিযোগ, ইরফান কেন তার বাড়ির উঠানে, বাড়ির আশেপাশে গিয়ে শীষ বাজাত? কেন তার ডাকে সাড়া দিয়েছিল? আবার কেনই বা তাকে ফেলে চলে গিয়েছিল? তার খাতা ভর্তি শুধু ইরফানকে নিয়ে অভিমান, অভিযোগে ভর্তি। আবার মাঝে মাঝে মনে হয়, না, তার অভিযোগ ভাগ্যকে দেয়া উচিত। ইরফান তাকে ভালো নাই বাসতে পারে, এর জন্য সে তার প্রতি অভিযোগ কেন রাখবে? কিন্তু তার ডাকে ইরফানের সাড়া দেয়া, একটু হলেও ইতিবাচক ইঙ্গিত দেয়া, এর জন্য তো মাইরাই কষ্ট পেয়েছে। তবে ইরফান কেন নির্দোষ হবে? কেন ইরফানকে অভিযোগের খাতা থেকে মুছে ফেলবে মাইরা? মুছবে না ইরফানকে অভিযোগের খাতা থেকে। কথাগুলো ভাবতে ভাবতে বেডের উপর ডান কাত হয়ে শুয়ে পড়ে। কখন যে চোখে ঘুম ধরা দেয়, বুঝে পায় না। ঘুমোঘুম চোখজোড়া বুজে নেয়। বন্ধ চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাইরাও ঘুমিয়ে যায় মুখে ম্লান হাসি আর অশ্রু নিয়ে। ইরফান বাড়ি ফিরে রাত ১টায়। মাইরাকে বেডের উপর এলোমেলোভাবে ঘুমাতে দেখল। ইরফান এগিয়ে এসে মাইরা গলার ভাঁজে হাত দিয়ে চেক করে ঘেমেছে নাকি শরীর ঠান্ডা হয়ে আছে। মাইরাকে স্বাভাবিক দেখে সে ওয়াশরুমে যায়।
একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে। এরপর উদাম শরীরেরই মাইরার পাশে শুয়ে মাইরাকে তার দিকে টেনে নেয়। মাইরার শরীর ইরফানের ঠান্ডা বডি স্পর্শ লাগলে মেয়েটা কেমন কেঁপে ওঠে। ইরফান মাইরার গলা থেকে ওড়না সরিয়ে রাখল। মাইরার চোখে মুখে বিরক্তির ভাঁজ পড়ে। ইরফান মাইরার ঠোঁটে চুমু খায়। মাইরা বিরক্ত হয়, ঘুমের ঘোরে বিড়বিড় করে, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, শিসওয়ালা আমায় ভালোবাসে না। ইরফান মাইরাকে আরেকটু তার দিকে টেনে নিয়ে গলায় মুখ গুজে মৃদুস্বরে বলে, আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর, বাসে বার্ডফ্লাওয়ার। বেশ কিছু সময় পর মাথা তুলে মাইরার ঘুমন্ত মুখপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তোমার শিসওয়ালার ভালোবাসাময় সিংহাসনে আমার বার্ডফ্লাওয়ার রাজত্ব করে।